নমস্কার, সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, শুভ সন্ধ্যা আপনাদের সকলকে। আমি অমিতাভ আবার চলে এলাম আপনাদের জন্য আনকাট রাতের গল্প নিয়ে। আনকাট রাতের গল্প শুরু করব আজকে, কিন্তু বলুন তো কি অসম্ভব গরম। একেবারে বৃষ্টি ছিল, ঝড়ের কারণে যদিও নিম্নচাপের বৃষ্টি, কিন্তু বলেছিল যে বর্ষা নাকি খুব তাড়াতাড়ি ঢুকবে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাতে। জানি না, চাতকের মতো অপেক্ষায় রয়েছেন। কিন্তু এই সন্ধেবেলাগুলো বিশেষ করে যখন চিড়বিড় করে গরম লাগছে সকলের, বাড়িতে অনেক পুরুষ মানুষই এই মুহূর্তে গেঞ্জি পরে আছেন আমার মতো, আবার অনেকে হয়তো গেঞ্জি নয় স্যান্ডো গেঞ্জি পরে আছেন। কিন্তু আজকের আনকাট রাতের গল্প শুরু করব এই গেঞ্জির ইতিহাস দিয়ে। কেন বলুন তো? কারণ গেঞ্জিটা বাঙালি নয়, তিনিও আমদানি হয়েছেন। কোথা থেকে? সেই ইতিহাসেরই খবর দেব। গেঞ্জির বাংলাতে প্রবেশ বা ব্যবহার আমাদের ভারতবর্ষে তার বয়স 400 বছর। তার আগে এর জন্ম কোথায়? এর জন্মের জন্য যেতে হবে ফ্রান্সের একেবারে তীর ঘেঁষে অবস্থিত ব্রিটিশ একটি দ্বীপ গানজি বলে। সেখানে মহিলারা একটি পশমের তৈরি খুব আরামদায়ক পোশাক তৈরি করতেন, এবং সেটা প্রায় 1600 শতাব্দীর আগে, 700-800 বছর ধরে ইতিহাস বলছে। এবং সেটা গেঞ্জি নয়, তার নাম ছিল গ্রানজি। সেই দ্বীপের অধিবাসীরা, সেখানে মহিলারা মূলত নাবিক এবং মৎস্যজীবী পুরুষ ব্রিটিশদের জন্য তৈরি করতেন সেই পোশাক, আরামদায়ক। এবার এই যে গেঞ্জি, সেই গেঞ্জি, বর্তমান যে গেঞ্জি, সে আসলে গ্রানজি। এবং যে পোশাকটা তৈরি করতেন ওই ব্রিটিশ মহিলারা সেই দ্বীপে, ফ্রান্সের লাগোয়া ছোট্ট একটি দ্বীপ, যেখানে যেতে লন্ডন থেকে 1 ঘন্টা 10 মিনিট ফ্লাইটে বা বিমানের সময় লাগে, সেই দ্বীপে এটিকে বলা হতো গাঞ্জি জাম্পার্স। এই গাঞ্জি জাম্পার্স আমাদের ভারতবর্ষে আসে 1608 ব্রিটিশ নাবিক এবং ব্রিটিশের যে সমস্ত মৎস্যজীবী তাদের হাত ধরে, এবং তারপর সেটি রূপান্তরিত হয় বাংলাতে। এবং বাঙালি বা ভারতবর্ষের মানুষ দেখে এটা খুব আরামদায়ক একটা পোশাক, যেটা কাজ করার সময় পরা যায়, এবং তাই সেই গাঞ্জি হয়ে ওঠে একসময় গেঞ্জি। এবার আসি, গেঞ্জি তো নয় হলো, কিন্তু এই স্যান্ডো গেঞ্জি কথাটা এলো কোথা থেকে? এর জন্য আপনাদের আরও একজন বিখ্যাত মানুষের কাছে কৃতজ্ঞ থাকতে হবে, যার নাম ইউজেন স্যান্ডো। আধুনিক বডি বিল্ডার্স হিসাবে যাকে বলা হয় যে বডি বিল্ডিংয়ের জনক, আধুনিক বডি বিল্ডার্স, সেই ইউজেন স্যান্ডো, তিনি 1905 সালে তার আধুনিক বডি বিল্ডিংকে নিয়ে ভারতবর্ষে আসেন, এবং তার ব্যবহার করা এই বিশেষ ধরনের গেঞ্জি বা গাঞ্জি, সেটি অত্যন্ত জনপ্রিয় হয়। এবং তার দেখা দেখি ওই বিশেষ ধরনের গেঞ্জিকে স্যান্ডো গেঞ্জি, অর্থাৎ তার নাম অনুসারে ব্যবহার করা শুরু হয়। অর্থাৎ আজকের দিনে আপনি যেটা বাড়িতে পরে আছেন এখন স্যান্ডো গেঞ্জি, সেটা মূলত কিন্তু বাঙালি নয়, বিদেশি, এবং সেটা ব্রিটিশের। এবং 1600 শতাব্দী, মানে আজ থেকে প্রায় 700-800 বছর আগে তার প্রস্তুত হয়। এবং স্যান্ডো গেঞ্জি যদি পরে থাকেন তাহলে জানবেন বিখ্যাত বডি বিল্ডার্স ইউজেন স্যান্ডো, যিনি ভারতে এসেছিলেন 1905 সালে, এবং তার ব্যবহার করা এই গেঞ্জি বিশেষ করে জনপ্রিয় হয়, এবং সেখান থেকেই স্যান্ডো গেঞ্জির জন্ম। এটা বলা গেঞ্জি। এবার আমাদের কলকাতা শহরের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে হাতে টানা রিক্সা বা এমনি রিক্সা। এখন তো আবার ব্যাটারি চালিত রিক্সা। আমরা রাস্তায় বেরিয়ে ডাকি এই রিক্সো, এই রিক্সা। আবার অনেকে এটাকে অপব্যবহার করে অপভ্রাংশ এই রিক্সা যাবি বলে থাকি। কিন্তু ইনিও আসলে আদপে বাঙালি নন। 1870 সালে জাপানে এই হাতে টানা রিক্সা, এটির প্রচলন শুরু হয়। এটি রিক্সা বলে আমরা জানলেও রিক্সাটাও বাংলা কথা নয়, এটা জাপানি কথা। কারণ এই রিক্সাটার একটা ছোট্ট নাম, কিন্তু এর মূল নাম যেটা, সেটা হচ্ছে জিন রিকিশা। এই জিন রিকিশা মানে হচ্ছে, জিন মানে মানুষ, রিকিশা মানে হচ্ছে গাড়ি, এবং রিকি মানে হচ্ছে গাড়ি, আর শা মানে হচ্ছে হাতে টানা। অর্থাৎ মানুষ যা হাতে টানা গাড়ি হিসেবে ব্যবহার করা হয়, সেটাই জিন রিকিশা।
হাতে টানা গাড়ি বা হাত রিক্সার প্রচলন 1870-এ জাপানে। কিন্তু জাপান থেকে বাংলাতে বা আমাদের কলকাতা শহরে বা ভারতবর্ষে কবে এলো এই রিক্সা? হ্যাঁ, এই জিন রিক্সা 1880 সালে সিমলাতে প্রথম আসে এবং সিমলাতে প্রথম তার ব্যবহার শুরু হয় এবং 1900 সালে কলকাতা শহরের বুকে জন্ম হয় হাতে টানা রিক্সা, তারপরে বাংলাদেশে যায়। অর্থাৎ 125 বছরের পুরনো কেবলমাত্র এই হাতে টানা রিক্সা বা এই রিক্সা নাম। 1800 শতাব্দীর শেষ দিকে জাপানে তৈরি হলো, বাংলাতে হাতে টানা রিক্সা প্রায় লুপ্ত। কলকাতা শহরের সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাসে এই হাতে টানা রিক্সা ছিল। আসলে এরপর থেকে রিক্সা বলে ডাকার আগে মনে করবেন এটা কিন্তু জাপানি, এটাও বিদেশি। আসলে বাঙালির কাছে অনেক সম্প্রদায়, অনেক মানুষ, অনেক ধরনের সভ্যতা মিলেমিশে একাকার হয়ে গেছে। ওই কয়েকদিন আগে বলছিলাম না, সকালবেলায় যখন চা খেতে বসেন তখন চাটা হচ্ছে চাইনিজ শব্দ, চিনিটাও চাইনিজ, সঙ্গে খাচ্ছেন বিস্কুট, সেটা হচ্ছে বিদেশি শব্দ। হ্যাঁ, পেয়ালাটা হচ্ছে বিদেশি শব্দ এবং অসংখ্য এরকম বিদেশি শব্দ মিলেমিশে একাকার হয়ে আছে বাংলা ভাষায়, যেগুলো বাংলা হিসেবেই প্রচলিত হয়ে গেছে। এবার ধরুন বাংলা থেকে একটু দূরে যাই এবং সেখানে গেলে আজকে অনেকের মনে প্রশ্ন আসে, প্রশ্ন না, অনেককে প্রশ্ন করা হলে সবার প্রথমে বলা হয়, এই তোমার নাম কি? আমরা তখন বলি শ্রী অমুক অমুক অমুক, অর্থাৎ প্রথমে উপাধি, পরে নাম, তারপরে উপনাম বা পদবী। হ্যাঁ, কিন্তু আপনারা জানেন যে আজ থেকে বেশি বছর আগেও নয়, তখন পদবীর কোনো প্রচলন ছিল না। এটা মানুষ তার নিজের প্রয়োজনে তৈরি করেছে। যেমন ধরুন রামায়ণ মহাভারতের যুগে পদবী ছিল না। অর্জুন, ভীম, নকুল, সহদেব, দুর্যোধন, দুঃশাসন, গান্ধারী, পাণ্ডু, দ্রোণাচার্য, কারোরই পদবী নেই, শুধু নাম। আবার যদি রামায়ণের দিকে যান তাহলে রামচন্দ্র, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, কৈকেয়ী, দশরথ বা তাদের পূর্বপুরুষ যারা, তাদের কারোরই কোনো পদবী নেই, শুধু নাম। এই পদবী আমরা ভুল করে ফেলি। 1700 শতাব্দীর পর থেকে পদবীর প্রচলনের মোটামুটি একটা ধারা তৈরি হয়। তার আগে পর্যন্ত সারনেম বা উপনাম বা পদবীর কোনো অস্তিত্বই ছিল না। অনেকে মনে করেন যে তাদের পদবী যদি পাল হয় তাহলে তিনি কি পাল বংশের পরবর্তী উত্তরপুরুষ? একদমই না। পাল বংশের সঙ্গে আপনার পদবী পালের কোনো সম্পর্ক নেই, এবং যদি তাই হয় তাহলে গোপালের সঙ্গে পাল বংশের সম্পর্ক আছে। চন্দ্রগুপ্ত, আমি অমিতাভ দাশগুপ্ত, তার মানে এই না যে আমি চন্দ্রগুপ্তের বংশধর। চন্দ্রগুপ্ত নাম, ওটা পদবী নয়, গুপ্তটা পদবী নয়, ওটা নামের সঙ্গে। এবং ধরুন সমুদ্রগুপ্ত, সেটাও নাম, পদবী নয়। শশাঙ্ক, তার তো পদবী জানা যায় না। এরকম বহু বিষয় আছে। যদি সেই কথা ধরেন তাহলে পাল যুগের পরবর্তী সময় থেকে পদবীর প্রচলন শুরু হয়। এবং আপনাদের বলি, যেমন গঙ্গোপাধ্যায়, গঙ্গ বা গাঙ্গর এরকম ধরনের একটি পদবী ছিল, পরে তার সঙ্গে উপাধ্যায় যোগ করা হয়, গঙ্গর সঙ্গে উপাধ্যায়। এবং মানুষের পেশা অনুযায়ী অনেক সময় পদবী তৈরি হতো। এবং বল্লাল সেন তার সময় থেকে, মানে 1000 বছর, বেশি না, সেই সময়ের থেকে পদবীর প্রচলন শুরু হয় আমাদের বাংলায়। এবং আজকের দিনে যারা সংকীর্ণতায় ভোগেন যে আমার অমুক পদবী, তার মানে আমি নিচু শ্রেণীর মানুষ, এই শূদ্র, বৈশ্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, এগুলোর সঙ্গে পদবীর কোনো যোগ নেই। মানুষের কর্মজীবন অনুযায়ী তাদেরকে ভাগ করা হয়েছিল। আসলে আমরা সবাই মানুষ এবং ওটাই আমাদের আসল পরিচয়। আপনার নামের পরে উপনাম বা পদবী বা সারনেম যাই থাকুক না কেন, তাতে সংকীর্ণতার কোনো কারণ নেই। আপনি কেবলমাত্র 1000 বছরের পুরনো একটা সংস্কৃতির ধারণ করছেন, তার সঙ্গে আপনার ব্যক্তিগত জীবন, আপনার যোগ্যতার কোনো সম্পর্ক নেই। এটা ছিল পদবীর একটা ছোট্ট ইতিহাস। এটা বলতে গেলে অনেক বড় বিষয় এবং অনেক কথা আসবে। চলুন এবার একটু একটু করে বাংলাতে অন্য বিষয়গুলোতে আসি। যেমন ধরুন কিশোর কুমার তো খুব মজার মানুষ ছিলেন। একবার মাধবী দেবী, বাংলার অভিনেত্রী মাধবী দেবী, তিনি কিশোর কুমার কলকাতায় এসছেন খবর পেয়ে তাকে খাওয়ার জন্য নিমন্ত্রণ করলেন। কিশোর কুমার যেহেতু খুব মাছ খেতে ভালোবাসেন,
তো নানান রকমের উপাদেয় মাছের রান্নার তিনি পদ রান্না করলেন। কিশোর কুমারকে আনতে পাঠালেন হোটেলে তার নিজের ডজ গাড়ি পাঠিয়ে, এবং কিশোর কুমার গাড়িতে উঠেই ড্রাইভারের ঠিক পাশের যে সিটটি সেখানে সামনে বসে পড়লেন। পেছনে রয়েছেন তার এক সাংবাদিক এবং একেবারে ঘনিষ্ঠ বন্ধু ভোলা শ্রেষ্ঠ। রাস্তা দিয়ে আসছেন গাড়ি চালিয়ে, হঠাৎ করে একটা সিগনালে কিশোর কুমার গাড়িতে বসা অবস্থায় সিগনালে গাড়িটি দাঁড়িয়েছে। কিশোর কুমার যেখানে বসে আছেন তার পাশে ঠিক একটি পাঞ্জাবি ভদ্রলোক, তিনি গাড়ি চালাচ্ছিলেন, গাড়ির চালক, তিনি এসে দাঁড়ালেন। হঠাৎ করে তার ডান দিকে নজর পড়ল যে কিশোর কুমার বসে আছে। তিনি তো একেবারে অবাক, কিশোর কুমারকে চেনে নাকি, আর হঠাৎ করে এইভাবে রাস্তার মাঝখানে কিশোর কুমারকে পেয়ে তিনি কি করবেন ভেবে উঠতে পারছিলেন না। খানিকটা অবাক, খানিকটা আনন্দ। কিশোর কুমার বিষয়টা বুঝতে পেরে, তিনি মজার মানুষ, তিনি জানলা দিয়ে মুখ বাড়িয়ে বললেন, কি একই রকম দেখতে লাগছে না? এই আমার জন্য না ওই উনাকে খুব বেগ পেতে হয়, বিভিন্ন জায়গায় বিড়ম্বনায় পড়তে হয়। আরে তুমি যা ভাবছো আমি তা নই। উনি যেভাবে বলতেন, আমি হচ্ছি ওনার ডুপ্লিকেট, মানে আমি কিশোর কুমারের ডুপ্লিকেট, আমি কিশোর কুমার নই। এবং তিনি কনভেন্স করে রীতিমতো সেই শিখ বা পাঞ্জাবি সেই গাড়ি ট্যাক্সি চালক তাকে রীতিমতো ওইখানে বসে নানান অঙ্গভঙ্গি করে তিনি এটি বোঝাতে সক্ষম হলেন যে তিনি কিশোর কুমার নন। এবার সেই ঘটনাটি ভোলা শ্রেষ্ঠ সাংবাদিক ভদ্রলোক এবং মাধবী দেবীর যিনি চালক ছিলেন তিনিও মজার সঙ্গে মিচকি মিচকি হেসে ব্যাপারটা উপভোগ করছিলেন। এবার যখন সিগন্যাল ছেড়ে দিচ্ছে আর এই লোকটি ধরে নিয়েছে একই রকম, হয়তো আমিই ভুল করে ফেলেছি, তখন তাদের গাড়িটাকে ক্রস করে কিশোর কুমার মুখ বাড়িয়ে বললে, কি কেমন দিলুম, হ্যাঁ কেমন লাগলো, আরে আমি আসল কিশোর কুমার। এইভাবে মানুষকে হতভম্ব করে দিতেন যখন তখন কিশোর কুমার। হ্যাঁ, কিশোর কুমারের কথা যখন এলো তখন আরেকজন গানের কথা বলি, আরেকজনের গানের কথা। তিনি হচ্ছেন মান্না দে। সন্ন্যাসী রাজা সিনেমাটির গান রেকর্ডিং হবে, গান লিখেছেন গীতিকার গৌরীপ্রসন্নবাবু, গানটি গাইবেন মান্না দে, আর গানে সঙ্গত করবেন মান্নাদের সঙ্গে রাধাকান্ত নন্দী। কিন্তু শটান রাধাকান্ত নন্দী বলে দিলেন তিনি মান্নাদের সঙ্গে এই গানে বাজাবেন না। কেন? সবার মাথায় হাত। কারণ সেই সময় রাধাকান্ত নন্দী মানে একটা বিরাট ব্যাপার। এমন একটা দিন ছিল না যেদিন তার রেকর্ডিং থাকতো না। বিখ্যাত মানুষ, বিখ্যাত তবলাবাদক শিল্পী রাধাকান্ত নন্দী গোঁ ধরে বসলেন, না আমি এই গানে বাজাবো না। কারণটা কি? কারণ এই গানটিতে তার নামটি যোগ করা আছে। কি যোগ করা আছে? রাধাকান্ত তুমি নাকি আসরটাকে করলে মাটি, কাহার বা নয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটে। রাধাকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি। এটা আঁতে ঘা লেগে গেল রাধাকান্ত বাবুর, কারণ তিনি উল্টো পাল্টা তবলা বাজান না। গৌরীপ্রসন্ন মজুমদারকে বাধ্য হয়ে রাধাকান্তের জায়গায় শশীকান্ত করতে হয়েছিল। কাহার বা নয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি, শশীকান্ত তুমিই দেখছি আসরটাকে করবে মাটি। হ্যাঁ, রাধাকান্ত নন্দী শুধু নামটা থাকায়, আর তিনি যেহেতু উল্টো পাল্টা তবলা বাজান না, তাই তিনি এই গানে বাজাতে চাননি। গৌরীপ্রসন্নবাবুকে পরে নামটা পরিবর্তন করতে হয়, এবং আপনারা জানেন এই গানটা কি বিশাল জনপ্রিয় একটি গান, হিট গান। এরকম কত ঘটনা বলবো, এরকম অনেক অজানা ঘটনার মধ্যে আরেকটা ঘটনা মনে পড়ে গেল। আমরা যদি আবিষ্কারের উইকিপিডিয়া খুলি, গুগলস খুলি, তথ্য আমাদেরকে জানায় অনেক কিছু। ঠিক যেমনভাবে আপনারা দেখবেন মিসাইলের আবিষ্কারকের নাম হিসাবে কনগ্রিভ বলে একজন মানুষের নাম বলা হয়। আসলে আধুনিক ভারতের মিসাইলের অন্যতম জনক ছিলেন এপিজে আব্দুল কালাম স্যার, কিন্তু কনগ্রিভ যে ব্রিটিশ, তিনি তার নাম উইকিপিডিয়াতে আছে যে তিনি মিসাইল তৈরি করেছিলেন, কিন্তু আসলে আদপে এটা সত্যি ঘটনা নয়। মিসাইলের জনক বা মিসাইলের জন্ম এই ভারতবর্ষে মহীশূরে টিপু সুলতানের হাত ধরে। ব্রিটিশদের বিরুদ্ধে যখন টিপু সুলতান তৈরি হচ্ছেন, লড়াই করবেন, কিভাবে তাদেরকে রুখতে পারেন, সেই সময়
তিনি উদ্ভাবন করেন যে তাদেরকে রুখতে একটা কোনো আলাদা অস্ত্র তৈরি করতে হবে। বানিয়েছিলেন রকেট, এবং সেই রকেট 3 থেকে 6 কিলোমিটার পর্যন্ত যুদ্ধ করার মতো ক্ষমতা সম্পন্ন ছিল। এই ইতিহাসটা হয়তো অনেকেরই অজানা। এবং সেই রকেটের ডায়াগ্রাম তিনি একটি বইতে লিখে রেখেছিলেন, যার নাম ফতেহুল মুজাহিদিন। হ্যাঁ, টিপু সুলতান প্রথম ব্রিটিশের বিরুদ্ধে দাঁড়িয়ে হাতিয়ার হিসেবে এই রকেট বানান। 6 থেকে 3 কিলোমিটার দূরে শত্রুকে হানা দিয়ে এটি শত্রুকে ওখানে পৌঁছে, শত্রু শিবিরে পৌঁছে বিধ্বংসী একটা যুদ্ধের অবতারণা করার ক্ষমতা রাখত। পরবর্তীকালে যখন টিপু সুলতান মারা যান, তখন সেই ব্রিটিশ সেই রকেট নিয়ে পৌঁছায় তাদের ব্রিটেনে, ব্রিটিশ রাজত্বে। টিপু সুলতানের মৃত্যুর পর দখল করে। আর কিন্তু কনক্রিভ বলে একজন ব্রিটিশ, তিনি কিছুতেই এর কি করে তৈরি তার আবিষ্কার করতে পারছিলেন না, মানে ধাঁধায় পড়ে গিয়েছিলেন। 4 বছর পর তিনি তখন ব্রিটিশদেরকে জানান, এবং তখন মহীশূর থেকে এই যে রকেটের ডায়াগ্রাম তার যে লেখা বই, সেই বইটির নাম ফতেহুল মুজাহিদিন, সেটি পাঠানো হয় কনগ্রিভকে। হ্যাঁ, তারপর একদিন দেখা যায় যে তিনি আবিষ্কার করেছেন মিসাইল। এই মিসাইল আবিষ্কারের পেছনে আসলে রয়েছে মহীশূরের এই ফতেহুল মুজাহিদিন বইটি, এবং জনক অবশ্যই তার পূর্বসূরি রকেট, যা টিপু সুলতান তার সময় তৈরি হয়েছিল। এই রকেট বা মিসাইলের ইতিহাস হয়তো অনেকেই জানেন না। ইতিহাস তো আমাদের সবটা বলে না। যেমন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কারক ছিলেন, কিন্তু সেই সময় দোদণ্ড প্রতাপ কর্তা ছিলেন প্রত্নতাত্ত্বিক বিভাগের জন মার্শাল। তাই তিনি জোর করে 1922 সালে 1920 সালের যে রিপোর্ট, সেটাকে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নামটাকে মুছে দিয়ে তিনি নিজের নাম দেন এবং দাবি করেন মহেঞ্জোদারো সভ্যতা তাঁর দ্বারা আবিষ্কৃত। বিখ্যাত প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, তিনিও তার ডিসকভারি অফ ইন্ডিয়া বইটিতে নাকি দাবি করেছেন যে মহেঞ্জোদারো সভ্যতার জন্য জন মার্শাল তার কৃতিত্ব। আসলে অনেক ইতিহাস আমাদের জানতে দেওয়া হয় না বা জানানো হয় না। শশাঙ্কের যুগের নতুন করে ইতিহাস মাটি খুঁড়ে আমাদের সামনে নিয়ে এসেছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কতটা দুঃখের, সেই মানুষটিকে একটি মূর্তির মাথা চুরির জন্য, চুরির অপবাদে তাকে বহিষ্কার করা হয়। বাঙালিকে এইভাবে নানানভাবে অত্যাচার সহ্য করতে হয়েছে। যাই হোক, আজকে আনকাট রাতের গল্পে একটু একটু করে শেষ করব, মানে তাড়াতাড়ি শেষ করব। অনেকগুলো অজানা খবর আপনাদেরকে দিলাম, আর সেই সঙ্গে সঙ্গে আজকের গল্পটি আনকাট রাতের গল্পের যে শেষ গল্পটি রাখি, সেই গল্পটি হচ্ছে আমাদের নীতি আদর্শের মধ্যে অবস্থিত সত্য। যে সত্যের জন্য সবাই আমরা লড়াই করি। কিছু মানুষ সত্যকে অবলম্বন করে বেঁচে থাকেন, অনেক তার জন্য অত্যাচার সহ্য করেন। আবার অনেকে নিজেদেরকে সেই সত্যের কাছে টিকে থাকতে না পেরে আত্মসমর্পণ করেন। এই প্রসঙ্গে সক্রেটিসের একটি গল্প আছে যে সত্য কি। একদিন এথেন্সে সক্রেটিস তার ছাত্রদের সঙ্গে বসেছিলেন। নানান আলোচনার মধ্যে একটি ছাত্র তাকে হঠাৎ করে প্রশ্ন করে আলোচনার মধ্যে যে সত্য আসলে কি, তার সংজ্ঞা কি সত্যের। তখন সক্রেটিস উঠে যান। উঠে যাওয়ার পর খানিকক্ষণ পরে ফিরে আসেন, হাতে তার একটি আপেল। যে ছাত্ররা ছিলেন তাদেরকে আপেলটি একজন ছাত্রের কাছে নিয়ে গিয়ে বলেন, এটা শুঁকে দেখো তো কোনো গন্ধ আছে কিনা। ছাত্রটি শোঁকে এবং চুপ করে যায়, সে কিছুই বলে না। তখন বাকি ছাত্রদের উদ্দেশ্য করে সক্রেটিস বলেন সবাইকে দেখিয়ে যে তোমরা বুঝতে পারছো এটার গন্ধ পাচ্ছ, এই যে আপেল, এই আপেলটার গন্ধ তোমরা পাচ্ছ। এবার অনেকবার জিজ্ঞেস করার পর প্রথম যে ছেলেটি শুঁকেছিল সে একটু বিড়ম্বনায় ছিল। সে উঠে বলল, হ্যাঁ স্যার, আমি গন্ধ পেয়েছি, আপেলটির গন্ধটা খুব মিষ্টি সুন্দর। এবার বাকি ছাত্রদের কাছে তখন আপেলটি নিয়ে গেলেন
সক্রেটিস, তাদেরকেও শোঁকালেন এবং দেখা দেখি ওই ছেলেটির মতো বাকি ছাত্ররা এবার বলে, হ্যাঁ একটা গন্ধ তো আছে, মিষ্টি মিষ্টি গন্ধ, মিষ্টি মিষ্টি গন্ধ। সবাই একসঙ্গে বলতে শুরু করল। কেবলমাত্র একটি ছেলে চুপ করেছিল। সে চুপ করে আছে দেখে সক্রেটিস তাকে বললেন যে, তুমি কি মিষ্টি গন্ধ পাচ্ছ না আপেলের? ছাত্রটি চুপ করে আছে অনেকক্ষণ এবং বাকিরা সবাই বলছে, হ্যাঁ হ্যাঁ আমরা তো গন্ধ পাচ্ছি, মিষ্টি মিষ্টি গন্ধ আপেলের, হ্যাঁ সারা ঘরটা ভরে গেছে, হালকা মিষ্টি গন্ধ পাচ্ছি। ছাত্রটি আর বাধ্য হয়ে চুপ করে থেকে থাকার পর শেষে আর না থাকতে পেরে ছাত্রটি উঠে বলল, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আপেলটির গন্ধ আমিও পাচ্ছি, আপেলটির গন্ধ সত্যি অতি মনোরম, অতি সুন্দর এবং এটি খুব মিষ্টি মিষ্টি গন্ধ। বাকি ছাত্ররাও এত দেরিতে সে উত্তর দিচ্ছে দেখে হেসে উঠল, আর সক্রেটিসও হাসলেন। হেসে বললেন ছাত্রদের যে, তোমরা সবাই বলছো আপেলটির গন্ধ খুব সুন্দর, সবাই গন্ধ পেয়েছো, কিন্তু এটা তো একটা নকল আপেল, এটা কি করে গন্ধ তোমরা পাবে? ছাত্ররা সবাই চুপ। আসলে কি জানেন তো, সক্রেটিস এটা বোঝাতে চেয়েছিলেন যে একজন মানুষ যখন সত্যকে ভুল ব্যাখ্যা করে বা বিড়ম্বনায় পড়ে সত্যকে মিথ্যে হিসাবে প্রতিষ্ঠিত করে, তখন তাকে দেখা দেখি একটা বৃহৎ গোষ্ঠীও সেই সত্যকে মিথ্যে হিসাবে মানতে শুরু করে দেয়। এবং যখন বৃহৎ বা সমষ্টিগতভাবে সমবেতভাবে কোনো গোষ্ঠী একটা সত্যিকে মিথ্যে বলে বারবার বলতে থাকে, তখন যে মানুষটি সত্যিটাকে আঁকড়ে বসেছিল সেও বাধ্য হয় বিড়ম্বনায় যে সে হয়তো ভুল, এই বোধ থেকে সে ওই মিথ্যের সমষ্টির কাছে আত্মসমর্পণ করে। শুধু এটা এথেন্সে নয়, আজকের দিনে সমাজের নানা স্তরে সেটাই ঘটছে। যখন একটা সমষ্টি বা একটা সমবেত গোষ্ঠী তারা মিথ্যে বলছেন, সত্যিকে মিথ্যে বলে সত্যিকে দমিয়ে রেখে তারা মিথ্যা বলে প্রমাণ করার কথা বলছেন, সমবেতভাবে বলছেন, তখন সত্যর নতি স্বীকার করতে হচ্ছে সত্যকে। এবং যারা সত্যি আঁকড়ে রয়েছেন তারাও হয়তো ভাবছেন তাহলে হয়তো আমরা ভুল, কারণ সমষ্টিগতভাবে সবাই বলছে সত্যিটা নাকি মিথ্যে। সেই একইভাবে চলছে আমাদের দেশ, চলছে বেশ কিছু গণমাধ্যম বা সংবাদ মাধ্যম বা বেশ কিছু মানুষ, কারণ সত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে সমষ্টিগতভাবে একটা ষড়যন্ত্র চলে আসছে দীর্ঘদিন ধরে। তাই সমবেত বা সমষ্টিগত যে কথা সেটা সবসময় সঠিক হবে এটা মানার কোনো কারণ নেই। 900-র একটু বেশি মানুষ সমর্থন করেছিলেন বিধবা বিবাহকে। ঈশ্বরচন্দ্রের সেই স্মারকলিপিতে তারা স্বাক্ষর করেছিলেন। আর 36,000-এরও বেশি বা 30,000-এরও বেশি বাঙালি এবং মানুষ এই কলকাতা শহরে যারা ঈশ্বরচন্দ্রের বিরুদ্ধে গিয়ে রায় দিয়েছিলেন, স্বাক্ষর করেছিলেন বিধবা বিবাহের বিরুদ্ধে। কিন্তু সবসময় সমষ্টি বা সংখ্যাগরিষ্ঠ জয় হয় না, সেটা ঈশ্বরচন্দ্র প্রমাণ করে ছেড়েছিলেন। তাই আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্ত সংবাদ পরিবেশন অনেকেই করেন মিথ্যেকে সত্যি বানানোর বা বেশ কিছু মানুষ প্রমাণ করতে চান সমবেত চিৎকার করে সত্যিকে মিথ্যে বলে প্রমাণ করার, জানবেন আপনি বিড়ম্বনায় পড়ে সেখানে নিজেকে আত্মসমর্পণ করবেন না। সত্য চিরকালই সত্য, সেটা আজ হোক কাল হোক একদিন প্রকাশিত হবে। তাই সত্যের সঙ্গে থাকুন। সত্য অনেক শক্তিশালী। যারা মিথ্যে বলে তাদেরকে অনেক কিছু মনে রাখতে হয়, কিন্তু যারা সত্যি বলে তাদের মনে রাখার প্রয়োজন পড়ে না, কারণ মিথ্যে যারা বলে তাদের অনেক কিছু মনে রাখার প্রয়োজন পড়ে, না হলে তার মিথ্যে ধরা পড়ে যাবে। তাই আসুন আনকাট রাতের গল্পে অন্তত সত্যের সঙ্গে সঙ্গে চলি। সত্যমেব জয়তে। শুভরাত্রি জানাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্যের পথে চলুন। এই পথটা হয়তো ফাঁকা, একটু কষ্টের, একটু কঠিন, কিন্তু জানবেন ভিড় কম থাকা এই পথে আপনি চলে আনন্দ পাবেন। সত্যের জয় হোক। সত্য কথা বলুন, সত্যের পথে চলুন, আর পরবর্তী প্রজন্মকে সেই শিক্ষাটাই দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। সকলকে
শুভরাত্রি।